করে যাও না ভরসাজ, এজন্য ছুটে এসেছিলে? সারা গোষ্ঠী মিলে খেলে বাঁধলে আর কেন? ক্ষীরমোহন পরশুকেও আজ আর খেতে হবে নেখো। এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু ভরছাজ লজ্জায় কুঁকড়ে গেল। রমেশ তার চেয়েও বেশি লজ্জিত হয়ে রেগে উঠল। গোবিন্দ আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু আচমকা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থেমে গেল। আপনার হলো কি গাঙ্গুলি মশাই? যাকে তাকে এমন খামোকা অপমান করছেন কেন? না বাবা রমেশ, গোবিন্দ তো সত্যি কথাই বলেছে। আমি বড় গরিব বাবা, এ কথা সবাই জানে। ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করি আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলে পিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি। তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে একটু। দাদিনী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। আমি তোমায় বলছি বাবা, আমরা আজ যে আশ মিটিয়ে খেয়ে গেল, তিনি ওপর থেকে দেখে খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। এর আগেও শ্রী শরৎচন্দ্রের দত্তা, চরিত্রহীন ইত্যাদি উপন্যাস আপনারা শুনেছেন। তার সাথে তো রয়েছে ছোট গল্প অনেকই, তার মধ্যে অন্যতম কোরেল, আধারে আলো, হরিলক্ষ্মী ইত্যাদি। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প পল্লী সমাজ। শুনছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ প্রথম পর্ব। বেনি ঘোষাল মুকুজ্জদের বাড়িতে পা দিতেই সামনে এক প্রৌঢ়া স্ত্রীলোককে দেখে জিজ্ঞেস করল, এই যে মাসি, রমা কইকা? মাসি আহ্নিক করছিলেন। ইঙ্গিতে রান্নাঘর দেখিয়ে দিলেন। বেনি উঠে এসে রান্নাঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে বলল, তাহলে রমা কি করবে স্থির করলা? জ্বলন্ত উনান থেকে কড়াইটা নামিয়ে রেখে রমা মুখ তুলে চাইল। কিসের পর্দা? তারিণী খুড়া শ্রাদ্ধের কথাটা বল। আরে রমেশ তো এসে কাল হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ খুব খরতা করেই করবে বলে মনে হচ্ছে। যাবে নাকি? রমা দুই চোখ বিস্ময়ে বিস্ফারিত করে বলল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেনি ঈষৎ লজ্জিত হয়ে বলল, সে তো জানি দিদি, কিন্তু আজ যাই হোক, তোরা কিছুতেই সেখানে যাবি না। তবে শুনছি নাকি ছোড়া সমস্ত বাড়ি বাড়ি গিয়ে সব নিজে বলবে। আসলে পশ্চাতি পুঁতিতে সে বাপের ওপর দিয়ে যায় কিনা। হ্যাঁ, তো এখানে যদি আসে কি বলবে? আমি কিছুই বলবো না, বাইরের দারোয়ান তার উত্তর দেবে। পুজো করতে থাকা মাসির কানে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছানো মাত্রই তিনি আহ্নিক ফেলে রেখে উঠে এলেন। বঞ্জির কথা শেষ না হতেই তেতে উঠে ছিটকে আসা খইয়ের মতো বললেন, বলি দারোয়ান কেন? আমি
পারি না। নচ্ছারে বেটাকে এমনই বলবো বাচ্চা তারা জন্মে কখন আমি মুকুটদের বাড়িতে পা রাখবে না। তারিণী ঘোষালের বেটা নাকি ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়ি। আমি কিছু ভুলিনি বেনি মতলব। তারিণী তার ছেলের সঙ্গে আমার রমারে বিয়ে দিতে চেয়েছে, তখনও তার আমার জটিল জন্মায়নি। ভেবেছিল যজ মুকুটের সমস্ত বিচারটা তাহলে মুটার মধ্যে আসবে, বুঝলে না বাবা বেনি? তা যখন হলো না, তখন ওই ভৈরব বাচ্চার থেকে দিয়ে কিছু টুকটাক করিয়া মায়ের কবলে আমার এমন এমন ধরিয়ে দিলে আমার পেরোলে না, পাতার হাতের নোয়া মাথা ছিঁড়ে সব ঘুরতে গেল। ছোট জাত হয় কিনা যদমু করছেন মেয়েকে ঘরের বউ করতে, কিন্তু ওই যে কথাই বলে বাপকে ছাড়ে না কর, হারাম জাতের মরণ হলো সেভাবে। ব্যাটার হাতের আগুনটুকু পর্যন্ত পেলে না। এখন ঠিক হয়েছে, কাম ফলের কাকে বলে গো। এক হাবে কথাগুলো বলে মাসি দম নিলেন। বারবার ছোট জাতির উল্লেখ করায় বেনির মুখ ম্লান হয়ে গিয়েছিল, কারণ তারিণী ঘোষাল তারই খুড়ো। রমা সেটা লক্ষ্য করে মাসিকে ধমক দিয়ে বলল, মাসি, তুমি মানুষের জাত তুলে কথা বলো কেন? জাত তো আর কারোর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভাগ্য। না রমা, মাসি ঠিক কথাই বলেছেন। তুমি কত বড় কুলিনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারিব? ছোট খুঁড়ের এ কথা মুখে আনাই তো বেয়াদপি। আর টুকটাকের কথা যদি বলো তো সে সত্যি। এই দুনিয়ায় ছোট খুঁড়ে আর ওই বেটা ভৈরব আচার্যের অসাধ্য কাজ কিছু নেই। জানো তো, ওই ভৈরব তো হয়েছে আজকাল রমেশের মুরব্বী। সে তো জানা কথা বেনি। তোরা 10-12 বছর তো দেশে আসেন, তা এতদিন ছিল কোথায়? কি করে জানবো মাসি? ছোট খুঁড়ের সঙ্গে তোমাদেরও যেরকম সম্পর্ক রয়েছে আমাদেরও তাই। শুনেছি একদিন নাকি ওই বোম্বাই না কোথায় ছিল। কেউ বলছে ডাক্তারি পাস করে এসছে, কেউ বলছে উকিল হয়ে এসছে, কেউ আবার সব বলছে সব নাকি মিছে কথা। আরে ছোড়া নাকি পার মাতাল। যখন বাড়ি এসে পৌঁছালো তখন তার দু চোখে নাকি জবা ফুলের মতো ফুলে টকটক করে লাল ছিল গো। বটে, তাহলে তাকে তো বাবু বাড়ি ঢুকতে দেওয়াই উচিত নয়, কি বলো? নয় তো। হ্যাঁ গো রমা, তো 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 রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠতে রমা মনে মনে লজ্জা পায়। মৃদু হেসে বলে, পরে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়। তাছাড়া শীতলাতলার পাঠশালে দুজনেই পড়তাম যে। তার মায়ের মরার কথাখানা আমার আজও মনে পড়ে। খুড়িমা আমাকে বড়ই ভালোবাসতেন। আমার ভালোবাসার মুখে আগুন। যে ভালোবাসে কেবল নিজের কাজ হাসিল করার জন্য, তাদের মতলব ছিল তোকে কোনো মতো হাত করা, বুঝলি? তাতে আর সন্দেহ কি মাসি? ছোট খুঁড়োর যে থাক না, ওসব পুরনো কথার কি দরকার? বেনি উৎসাহ ভরে আরও সমালোচনা করত, কিন্তু রমা বাধা দেওয়ায় নিভে গেল। রমেশের বাবার সাথে রমার যত বিবাদই থাক, রমেশের মায়ের সম্বন্ধে রমা মনে যে প্রচ্ছন্ন শ্রদ্ধা ছিল, তাতে আঘাত করা সে কিছুতেই বরদাস্ত করতে পারে না। কি কথায় কি প্রসঙ্গ উঠে পড়ে, তাই বেনি এবারে সুর বদলে বলল, তা বটে, তা বটে। ছোট খুঁড়ি ভালো ঘরে মেয়ে ছিলেন। মা আজও তার কথা উঠলে চোখে জল ফেলেন। তা যাকে যাক, তাহলে এই স্থির হলো দিদি, কথা নচ্চর হবে না, তাই তো? বড়দা, বাবা বলতেন, আগুনের শেষ, ঋণের শেষ, আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল বেঁচে থাকতে তো আমাদের কম জ্বালায়নি। আমার বাবাকে হাজতে পর্যন্ত দিতে চেয়েছিল। আমি কিছুই ভুলিনি বড়দা, যতদিন বেঁচে থাকবো ভুলব না। রমেশ তো সেই শত্রুরই ছেলে। তাছাড়া আমার তো যাওয়ার জো নেই। বাবা আমাদের 2 ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন ঠিকই, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার শুধু আমারই ওপর পড়ছে। আমার তো নয়, আমার সংসর্গে যারা আছে তাদের পর্যন্ত যেতে দেব না। আচ্ছা বড়দা, এমন ব্যবস্থা কি করতে পারো না যে কোনো ব্রাহ্মণে যেন তাদের বাড়ি না যায়? বেন একটু সরে এসে গলা খাটো করে বলল, সেই চেষ্টাই তো করছি। তুই আমার সহায় থাকিস, তাহলেই আমি আর কোনো চিন্তা করিনি।
রমেশকে এই কুয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেরি ঘোষাল নয়, এটা ভালো করে জেনে রাখবে। তারপরে দেখি ওই বেটা ভৈরা বাচ্চাজিকে কে রক্ষা করে। রক্ষে করবে রমেশ ঘোষাল? দেখো বর্দা, এই আমি বলে রাখলাম, শত্রুতা করতে এও কম করবে না। বেনি আরও এক পা এগিয়ে এসে একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চৌখাটের ওপর উবু হয়ে বসল। তারপর কণ্ঠস্বরকে আরও খাদে নামিয়ে বলল, রমা, বাঁশ নুয়ে ফেলতে চাও তো এখন উপড়ে ফেলো, একবার পিকে গেলে আর জো থাকবে না। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় এখনো রমেশ শেখেনি। এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে আর সুযোগ হবে না। কারণ এটা ভুলে তো চলবে না যে ও তারিণী ঘোষালেরই ছেলে। সে আমি বুঝি বর্দা। তুই কি বুঝিস না বল দেখি দিদি, ভগবান তোকে ছেলে করতে করতে মেয়ে করেছিলে, বুদ্ধিতে যে একটা পাকা জমিদারও তোর কাছে হেরে যায় রে। হ্যাঁ, আরে কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা শোন, কাল আসবো, আজ বেলা হলো, যাই। বেনি উঠে পড়ল। রমাও উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে গেল, তখনই উঠানের এক প্রান্ত থেকে অপরিচিত গভীর কণ্ঠের ডাক আসলো, রানী কই রে? রমেশের মা যে এই নামেই ছেলেবেলায় ওকে ডাকতেন, রমা নিজেই এতদিন তা ভুলে গিয়েছিল। বেনির দিকে তাকিয়ে দেখল তার সমস্ত মুখ নীল বর্ণ হয়ে গেছে। পরক্ষণেই রুক্ষ মাথা, খালি পা, উত্তরীয়টা মাথায় জড়ানো। রমেশ এসে দাঁড়ালো। বেনির চোখে চোখ পড়া মাত্র বলে উঠল, আরে এই যে বর্দা এখানে, বেশ চলুন, আপনি না হলে আর করবে কে? আমি সারা গায়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, কই রানী কোথায়? বলতে বলতে রমেশ একেবারে সামনে এসে দাঁড়ালো। পালাবার উপায় নেই দেখে রমা ঘাড় হেঁট করে রইল। রমেশ মুহূর্ত মাত্র তার দিকে তাকিয়ে থেকে চূড়ান্ত বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই বলল, এই যে বাবা, কত বড় হয়েছিস রে, হ্যাঁ? ভালো আছিস? রমা তেমনি মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু বলার জন্য তার মুখে কোনো কথাই জোগাল না। রমেশ এবারে একটু হেসেই জিজ্ঞেস করল, চিনতে পারছিস? আরে আমি তো রমেশ দা। চিনেছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আমাকে আবার আপনি বলছিস কেন রমা? বেনির দিকে চেয়ে একটুখানি মলিন হাসি হেসে রমেশ বলল, রমার সেই কথাটা আমি কোনোদিন ভুলতে পারিনি বর্তা। যখন মা মারা গেলেন, ও তখন অনেক ছোট, সেই বয়সে আমার চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, রমেশ দা তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। তোর সেই কথা বোধহয় এখন মনে পড়ে না, তাই না? আচ্ছা, আমার মাকে মনে পড়ে তো? রমার ঘাড়খানা লজ্জায় আরও ঝুঁকে পড়ল। মুখ ফুটে সে বলতেই পারল না খুড়িমাকে তার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করে রমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তো আর তো সময় নেই, মাঝে শুধু 3 বাকি, যা করবার করে দাও ভাই, যাকে বলে একান্ত নিরাশ্রয় আমি, তাই তোমাদের দোরগোড়া এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে কোনো ব্যবস্থাই তো করতে পারছি না। মাসি এসে নিঃশব্দে রমেশের পিছনে দাঁড়ালেন। বেনি অথবা রমা কেউই যখন একটা কথারও জবাব দিল না, তখন তিনিই রমেশকে বললেন, তুমি বাবু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে এর আগে দেখেনি, কারণ সে গ্রাম ছেড়ে যাবার পরে ইনি রমার মায়ের অসুখের জন্য সেই যে মুকুজ্জে বাড়ি ঢুকেছিলেন আর বেরোননি। রমেশ তাই কিছুটা অবাক হয়েই চেয়ে রইল তার দিকে। মাসি বললেন, না যেমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে? যেমন বাপ তেমনি ব্যাগ, বলা নেই খাওয়া নেই, একটা গেরস্ত বাড়ির ভেতর ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হয়ে চেয়ে রইল। বেনি শশব্যস্ত হয়ে আমি চলুম, হ্যাঁ বলে সরে পড়ল। রমা বলল, কি বকছো মাসি, তুমি নিজের কাজে যাও না। থাম তো রমা, তুই আর বাজে বকিস না। যে কাজ করতে
বললেই হবে তাকে বাপু, আমার তোমাদের মতন অত চোখ কুলারটা নেই। বেনির ওপর ভয় পালানোর কি দরকার ছিল? বলে গেলেই তো হতো। আমার বাবু তোমার গমস্থান নেই, খাস তালুকের প্রজাও নয় যে তোমার বাড়িতে জল তুলতে ময়দা মাখতে যাব। তারিনি মনেছে গাঁচুর তো লোকের হাড়ে জুড়িয়েছে। এ কথা তোমার ঘাড়ে না ফেলে নিজে এই হার আন্দাজা ছড়ার মুখের উপর বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজটা হতো। হ্যাঁ, রমেশ তখনও নিষ্পন্দ অসারের মতো দাঁড়িয়ে। সে দুঃস্বপ্নেও ভাবেনি তাকে আজ এসব শুনতে হবে। এমন সময়ে ভেতর থেকে রান্নাঘরের কপাটের শিকলটা ঝনঝন করে নড়ে উঠল, কিন্তু কেউই তাতে মন দিল না। মাসি রমেশের পাংশুবর্ণ মুখের দিকে চেয়ে আবার বলে উঠলেন, যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকরদানের মতো অপমান করতে চাই না, তবে একটু হুঁশ করে কাজ করো বাপু। যাও এখন, তুমি তার কিছু খোঁকাটি না যে ভদ্রলোকের বাড়িতে ঢুকে আবদার করে বেড়াবে। তোমার বাড়িতে আমার রমাকে কোনো পা ঝুতো যাবে না, এই তোমাকে আমি বলে দিনু। হ্যাঁ, রমেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অন্তরের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ঘরের ভিতর কপাটের আড়ালে দাঁড়িয়ে রমা মুখ তুলে চেয়ে সবটাই দেখল। রমেশ একবার ইতস্তত করল, তারপর রান্নাঘরের দিকে উদ্দেশ্য করে বলল, চাওয়া যখন হবে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো এত কথা জানতাম না, না জেনে যে উপদ্রব করে গেলাম, সেজন্য আমাকে মাফ করো রানী। আর বাক্য ব্যয় না করে রমেশ ধীরে ধীরে চলে গেল। ঘরের ভেতর থেকে এতটুকু সাড়া এলো না। যার কাছে ক্ষমা ভিক্ষা করা হলো, সে যে অলক্ষ্যে নিঃশব্দে তারই মুখের দিকে চেয়ে রইল, রমেশ তা জানতেও পারল না। সে যেতেই বেনি ফিরে এলো। সে পালায়নি, বাইরে লুকিয়ে অপেক্ষা করছিল মাত্র। মাসির সঙ্গে চোখাচোখি হতেই তার সমস্ত মুখ হাসিতে ভরে গেল। সরে এসে বলল, শোনালে বটে মাসি, আমার সাধ্যই কি ছিল এমন করে বলা? এ কি চাকু দারোয়ানের কাজ রমা? আমি আড়ালে দাঁড়িয়ে দেখলাম কি না, ছোড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো করে বার হয়ে গেল। যা হয়েছে একদম ঠিক হয়েছে মাসি, একদম ঠিক হয়েছে। যা হলো তা হলো, কিন্তু এই দুটো মেয়ে মানুষের উপর ভার না দিয়ে নিজে না সরে গেলে তার ভালো হতো নাকি? সে যখন আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনলেই, তখন এখানে থেকে শুনলে তো হতো। বাচ্চা অমন করে পালালে কেন? ইয়ে না মানে আসলে মাসির কথার ঝাঁঝে বেনির মুখের হাসি মিলিয়ে গেল। এই অভিযোগে কি সাফাই দেবে ভেবে পেল না। রমা ভেতর থেকে বলল, তুমি যখন নিজে বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জীব নিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠত না। মাসি আর বেনি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। তারা এতই অবাক হয়েছে যে বিস্ময়ে তাদের মুখ হাঁ হয়ে গেছে। ঘোর কাটতে মাসি রান্নাঘরের দিকে ফিরে বললেন, ও মা, কি বললি না? কিছু না। আর্নিক করতে বসে তো 7 বার উঠলে, যাও না, ওটা সেরে ফেলো না। তারপরে আজকে আর রান্না বান্না হবে না। বলতে বলতে রমা নিজেও বেরিয়ে এল। কাউকে কোনো কথা না বলে বারান্দা পার হয়ে ওদিকের ঘরে গিয়ে ঢুকলো। বেনি শুকনো মুখে চুপি চুপি জিজ্ঞাসা করলো, ব্যাপার কি মাসি? হ্যাঁ, কি করে জানবো বাচ্চা? রাজরানের মেজাজ বোধ কি আমাদের মতো দাসবান্দির কব্য? এই বলে রাগে গজগজ করতে করতে মাসি মুখখানা কালি বর্ণ করে নিজের পুজোর আসনে গিয়ে বসল। বেনিও আর কিছু না বলে ধীরে ধীরে বেরিয়ে গেল। এই কুয়াপুরের বিষয়টার একটা ইতিহাস আছে। প্রায় 100 বছর আগে মহাকুলীন বলরাম মুকুজ্জে তার অতি প্রিয় বন্ধু বলরাম ঘোষালকে সঙ্গে করে বিক্রমপুর থেকে এদেশে আসে। মুকুজ্জে শুধু কুলীন ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। বিয়ে করে বর্ধমান রাজ সরকারের চাকরি করে, সাথে আরও কি কি করে এই সম্পত্তিটুকু হস্তগত করেন।
ঘোষালও এই দিকেই বিয়ে করেন, কিন্তু পিতৃঋণ শোধ করা ছাড়া তার আর কোনো ক্ষমতাই ছিল না। তাই বড় দুঃখে কষ্টেই তার দিন কাটছিল। এবং এই বিয়ে উপলক্ষেই নাকি দুই বন্ধুর মনোমালিন্য। শেষমেশ এটা এমন বিবাদে পরিণত হয় যে এক গ্রামে বাস করেও ২০ বছরের মধ্যে কেউ কারোর মুখ দেখেননি। বলরাম মুখুজ্জে যেদিন মারা গেলেন সেদিনও ঘোষাল তার বাড়িতে পা দিলেন না। কিন্তু তার মারা যাবার পরদিন এক আজব কথা শোনা গেল। তিনি নিজেই সমস্ত বিষয় চুলচেরা অর্ধেক ভাগ করে নিজের ছেলে আর বন্ধুর সন্তানদের দিয়ে গেছেন। সেই অবধি এই কুঁয়াপুরের বিষয় মুকুজ্জে ও ঘোষাল বংশ ভোগ দখল করে আসছে। এরা যদি নিজেরাও জমিদার বলে অভিমান করতেন, গ্রামের লোকও অস্বীকার করত না। যখনকার কথা বলছি তখন ঘোষাল বংশ ভাগ হয়েছে। সেই বংশের ছোট তরফের তারিণী ঘোষাল মোকদ্দমা উপলক্ষে জেলায় গিয়ে দিন দুয়েক আগে হঠাৎ যেদিন আদালতে ছোট বড় ৫-৭টা মুলতবি মোকদ্দমার শেষ ফল শোনার অপেক্ষাটুকু না করে কোথাকার কোন অজানা আদালতের মহামান্য সমন মাথায় করে নিঃশব্দে প্রস্থান করলেন, তখন তাঁদের কুয়াপুর গ্রামের ভিতরে ও বাইরে একটা হুলস্থুল পড়ে গেল। বড় তরফের কর্তা বেনি ঘোষাল বুড়োর মৃত্যুতে গোপনে আরামের নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরলেন এবং গোপনে দল পাকাতে লাগলেন কি করে খুড়োর আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করে দেবেন। 10 বছর খুড়ো ভাইপোর মুখ দেখা দেখি ছিল না। বহু বছর আগে তারিণীর বাড়ি ফাঁকা হয়ে যায়। সেই অবধি পুত্র রমেশকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়ে তারিণী বাড়ির ভিতরে দাস দাসী এবং বাইরের মোকদ্দমা নিয়ে দিন রাত কাটাচ্ছিলেন। রমেশ রুড়কি কলেজে এই দুঃসংবাদ পেয়ে পিতার শেষ কাজ সম্পন্ন করতে বহুকাল পরে নিজের ফাঁকা বাড়িতে এসে হাজির হয়েছিল। কাজের বাড়ি মধ্যে শুধু 2টো দিন বাকি। বৃহস্পতিবার রমেশের বাবা শ্রাদ্ধ। 2-1 করে আলাদা আলাদা গ্রামের মুরব্বীরা হাজির হয়েছে, কিন্তু নিজের গ্রাম কুঁয়াপুরের কেউ যে কেন আসছে না রমেশ তা বুঝেছিল এবং শেষ পর্যন্ত কেউই যে আসবেই না তাও জানত। শুধু ভৈরব আচার্য ও তার বাড়ির লোকেরা এসে কাজকর্মে যোগ দিয়েছিল। নিজের গায়ের ব্রাহ্মণরা যে পায়ের ধুলো দেবেন না তা জেনেও উদ্যোগ আয়োজন রমেশ বড়লোকের মতোই করেছিল। আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিল। কি জন্যে বাইরে আসতেই দেখল ইতিমধ্যে 2 বয়স্ক ভদ্রলোক এসে বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন। সামনে এসে তাদের কিছু বলার আগেই পিছনে শব্দ শুনে ফিরে দেখল একজন অতি বৃদ্ধ 5-6টি ছেলে মেয়েকে নিয়ে কাস্তে কাস্তে বাড়ি ঢুকছে। বৃদ্ধর কাঁধে মলিন উত্তরীয়, নাকের ওপর একজোড়া মস্ত চশমা, পিছনে দড়ি দিয়ে বাঁধা, সাদা চুল, সাদা গোঁফ, তামাকের ধোঁয়ায় তামাটে হয়েছে। রমেশের দিকে কিছুটা এগিয়ে এসে সে বৃদ্ধ বিনা বাক্য ব্যয়ে কেঁদে ফেলল। রমেশ চিনল না ইনি কে, কিন্তু যেই হন ব্যস্ত হয়ে কাছে এসে তার হাত ধরতেই তিনি ভাঙা ভাঙা গলায় বলে উঠলেন, বাবা রমেশ, তারিণী এমন করে ফাঁকি দিয়ে পালাবে স্বপ্নেও ভাবিনি বাচ্চা। কিন্তু আমারও তো এমন বংশের জন্ম নয় যে কারোর ভয়ে মিথ্যে কথা বলবো। আসবার সময় তোমার বেনি ঘোষালের মুখের সামনে তো বলে এলুম আমাদের রমেশ যেমন শ্রাদ্ধের আয়োজন করছে এ অঞ্চলে কেউ চোখেও দেখেনি। আমার নামে অনেক শালা অনেক রকম করে তোমার কাছে লাগিয়ে যাবে বাবা। তবে এটা জেনে রেখো, এই ধর্মদাস শুধু ধর্মেরই দাস, আর কারো নয় বাবা, আর কারো নয়। এই বলে বৃদ্ধ বুক ফুলিয়ে গর্ব করার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর এগিয়ে গিয়ে গোবিন্দ গাঙ্গুলির হাত থেকে হুঁকোটা ছিনিয়ে নিয়ে তাকে একটান দিয়েই প্রবল বেগে কেশে ফেলল।
বৃদ্ধ ধর্মদাস কিন্তু একটু বাড়িয়ে বলেনি। রমেশ তার বাবা শ্রাদ্ধের যেরকম উদ্যোগ আয়োজন করেছিল, এদিকে এর আগে কেউ কখনো করেনি। কলকাতা থেকে ময়রা এসেছিল, প্রাঙ্গণের এক ধারে তারা ব্যবস্থা করেছে, যেখানে পাড়ার কতগুলো ছেলে মেয়ে ভিড় করে দাঁড়িয়ে, ওদিকে কাঙালদের কাপড় চোপড় দেয়া হবে। চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় ভৈরবাচার্য সেগুলোকে পাট পাট করে গাদা করছিলেন। সেদিকেও জন কয়েক লোক থাবা পেতে বসে। এই অপব্যয়ের পরিমাণ হিসেব করে মনে মনে রমেশের নির্বুদ্ধিতার জন্য তাকে এক প্রকার গালমন্দই করছিল বলা চলে। গরিব দুঃখীরা খবর পেয়ে অনেক দূর দূর থেকে এসে জুটছিল। গোটা বাড়ি কোলাহলে গম গম করছিল। চারিদিকে চেয়ে খরচপাতির এমন বহর দেখে ধর্মদাসের কাশি যেন আরও বেড়ে গেল। আজ বাড়িতে গোবিন্দ গাঙ্গুলি সব আগে এসেছিল, সুতরাং ধর্মদাস যা যা বলেছিল তা বলার সুযোগ সব আগে তার থাকলেও বলে ওঠা হয়নি। সে সুযোগে ধর্মদাস থাবা বসিয়ে ফেলায় তার নিজের প্রতি রাগ হলো। ব্যাপারটাকে সামাল দেবার জন্য সে এগিয়ে এসে ধর্মদাসকে উদ্দেশ্য করে বলল, কাল সকালে বুঝলে ধর্মদাস দাদা এখানে আসবো বলে বেরিয়েও আসা হলো না। বেনি সে কি ডাকাডাকি, গোবিন্দ খুড়ো তামাক খেয়ে যাও, তামাক খেয়ে যাও। আমি ভাবলুম কাজ নেই, তারপর মনে হলো বেনির মতলবখানা দেখেই যাই না। বেনি কি বললে জানো বাবা রমেশ? বললে, তা গোবিন্দ খুড়ো, তোমরা তো এখন রমেশের মুরব্বী হয়েছ, তা লোকজন খাবে টাবে তো? তা বুঝলে রমেশ, এমন কথা শুনে আমি বা ছাড়ি কেন? একেবারেই শুনিয়েছিল। তুমি বড় লোক হতে পারো, কিন্তু আমার রমেশও কারুর থেকে ছোট নয়। তোমার ঘরে তো এক মুঠো চিড়ে পাবার আশা কারুর থাকে নে। রমেশের ওখানে একবার এসো বরং বেরি বাবু, কাঙ্গালি ভোজনের বহরটা দেখে যাও নিজের চোখে। কালকে ছেলে এদিকে ধর্মদাসের কিছুতেই কাশি থামে না। সেই অবস্থাতেই তার মুখের সামনে গোবিন্দ গাঙ্গুলি বেশ করে রমেশের প্রশংসা করে চললেন। ধর্মদাসও চেষ্টা করলেন আরো ভালো কিছু বলবার, কিন্তু এই মর্কট কাশিটা। বুঝলে বাবা রমেশ, তুমি তো আমার পর নাও, একেবারে নিচের। তোমার মা যে আমার পিষ্টত বনের খুঁড়তত ভাগিনী, তোমার বাপ তো আমার তারিণী দাদা তো সব জানতেন। তাই যে কোনো কাজ কর্মে মামলা মোকদ্দমা করতে সাক্ষী দিতে ডাকতেন এই গোবিন্দকে। কেন বাজে বকিস গোবিন্দ? আমি দুদিনের ছেলে মানুষ নয় যে কিছুই জানি না। সে বছর সাক্ষী দেবার কথায় বললি আমার জুতো নেই, খালি পা যাই কি করে? তারিণী এমনি 2.5 টাকা দিয়ে এক জোড়া জুতো কিনে দিল, তুই সেখানা পায়ে দিয়ে বেনির হয়ে সাক্ষী দিলি। ধর্মদাসের কথায় গোবিন্দর 2 চোখ জ্বলে উঠল। কি বললে? কি বললে? এত বড় কথা! মৃত্যুক কোথাকার! আমি মিথ্যুক, তোর বাবা মিথ্যুক রে হতভাগা। গোবিন্দ তার ভাঙা ছাতা তুলে রেড়ে করে তেড়ে গেল। ধর্মদাসও তার হাতের বাঁশের লাঠিটা উঁচিয়ে ধরে কাস্তে কাস্তে হুঙ্কার ছাড়ল। রমেশ ব্যস্ত হয়ে দুজনের মাঝখানে এসে পড়ে থমকে গেল, কারণ ধর্মদাস ততক্ষণে লাঠি নামিয়ে কাস্তে কাস্তে বসে পড়ে বলল, ও শালার সম্পর্কে আমি বড় ভাই হই, তা আমাকে দেখো। কথাটা কানে যাওয়া মাত্র গোবিন্দ গাঙ্গুলিও ছাতা গুটিয়ে বসে পড়ল। ওদিকে শহরের ময়রারা নিজেদের কাজ ছেড়ে হাঁ করে চেয়ে আছে। চারিদিকে যারা যা যা কাজ করছিল চেঁচামেচি শুনে সবাই সবকিছু ফেলে দৌড়ে এলো তামাশা দেখবার জন্য। ছেলেমেয়েরা খেলা ফেলে মজা দেখতে লাগলো। আবার সবার মাঝে হতবুদ্ধির মতন দাঁড়িয়ে রইল রমেশ। লজ্জায় বিস্ময়ে তার মুখ দিয়ে একটা কথাও বেরোল না। কি হচ্ছে এটা? ওরা দুজনেই বয়স্ক গুরুজন, ব্রাহ্মণ সন্তান, তবু এত সামান্য কারণে এমন ইতরের মতো গালিগালাজ করতে পারে? বারান্দায় বসে ভৈরব কাপড়ের গাঁট সাজাতে সাজাতে সবই দেখছিল। এবারে উঠে এসে রমেশকে বলল,
প্রায় 6 কাপড় তো হলো, আরো কি চাই? রমেশ এখনো স্তম্ভিত, কথা নেই তার মুখে। ভৈরব রমেশের ভাব লক্ষ্য করে হাসল, মৃদু অনুযোগের স্বরে বলল, বাবু যে দেখছি একেবারে অবাক হয়ে গেছেন। আরে আপনি কিছু মনে করবেন না, আকছার ওরকম হয়। বড় বড় কাজকর্মের বাড়িতে এমন কত ঠেঙাঠেঙি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়, তারপর সব মিটেও যায়। এই নিন উঠুন চাটুর্যে মশাই, এই দেখুন দেখি আরো কটা কাপড় তুলবো নাকি? ধর্মদাস উত্তর দেওয়ার আগেই গোবিন্দ গাঙ্গুলি সোৎসাহে মাথা নাড়াতে নাড়াতে বললেন, এই তো ঢের হয়, নইলে বিরোধ কর্ম বলেছে কেন? শাস্ত্রে আছে লক্ষ্য কথা না হলে বিয়ে হয় না যে। সে বছর তোমার মনে আছে ভৈরব, যদু মুকুজ্জের মেয়ে রমার গাছ পিপিস্টের দিনে সিদে নিয়ে রাঘব ভট্টাজিতে আর হারান চাটুর্জিতে কেমন মাথা ফাটাফাটি হয়ে গেল। কিন্তু আমি বলি ভৈরব ভায়া, বাবাজির এ কাজটা ভালো হচ্ছে না। ছোট লোকদের কাপড় দেওয়ার বর্ষে ঘি ঢালাও একই কথা। তার চেয়ে বামুনদের এক জোড়া আর ছেলেদের একখানা করে দিলেই হতো। কি বলো ধর্মদাসদা? ধর্মদাস ঘাড় নাড়তে নাড়তে বললেন, গোবিন্দ মন্দ কথা বলেনি। রমেশ বাবাজি, ও বেটাদের 1000 দিলে তোমার নাম হবে না, নইলে আর ওদের ছোট লোক বলেছে কেন? এখনো পর্যন্ত রমেশ চুপচাপ ছিল, কিন্তু এই জামা কাপড় দেবার মন্তব্যে সে ভীষণ আহত হলো। আবার অবাকও হলো এই ভেবে, এরা দুজন যাদের ছোট লোক বলে ছোট করছেন, একটু আগেই তাদেরই সামনে গলা চড়িয়ে গালিগালাজ করে অভদ্রচিত ঝগড়ায় মেতেছিলেন নিজেদের মধ্যে। যদিও তার জন্য এদের দুজনের কারুর মনেই এতটুকু ক্ষোভ বা লজ্জার কোনা মাত্র নেই। ভৈরব উত্তরের আশায় এখনো তার মুখপানে চেয়ে আছে দেখে রমেশ সংক্ষেপে বলল, আরো 200 কাপড় ঠিক করে রাখুন। গোবিন্দ মনে মনে ভীষণ অবাক হলো, মুখে বলল, তাই তো, এই না হলে কি হয়? ওহে ভৈরব ভায়া, চলো আমিও চাই। তুমি একার কত পারবে বলো? বলতে বলতে গোবিন্দ গাঙ্গুলি কারুর সম্মতি অপেক্ষা না করে ঢাই করা জামাকাপড়ের কাছে গিয়ে বসলেন। রমেশ বাড়ির ভেতরে যাবার উদ্যোগ করতে ধর্মদাস তাকে একপাশে ডেকে চুপি চুপি অনেক কথা বললেন। রমেশ প্রত্যুত্তরে মাথা নেড়ে ভেতরে চলে গেল। কাপড় গোছাতে গোছাতে গোবিন্দ গাঙ্গুলি আর চোখে লক্ষ্য করল সবই। কই গো বাবাজি, কোথায় কোথায় গো? কার একটা ডাকাডাকি শুনে রমেশের বাড়িতে উপস্থিত সকলে দরজার দিকে তাকাতে একজন বৃদ্ধ শীর্ণকায় লোককে ভেতরে ঢুকে আসতে দেখল। মাথা মোড়ানো পৈতেধারী বৃদ্ধটির সঙ্গে গুটি কতক ছেলে মেয়েও। মেয়েটি সকলের বড়, কেবল তারই পরনে একখানা অতি জীর্ণ ডুরে কাপড়। ছেলে দুটোর কোমরে এক এক গাছে ঘুনসে ছাড়া আর কিছু নেই। গোবিন্দ গাঙ্গুলি এগিয়ে এলো। হে সদিনুদা, বসো। বড় ভাগ্যি আমাদের, আজ তোমার পায়ে ধুলো পড়ল। ছেলেটা যে একা একা সারা হয়ে যায়। ধর্মদাস গোবিন্দের দিকে কটমট করে চেয়ে রইলেন। সে ভ্রুক্ষেপ মাত্র না করে বলে চলল, তা তোমরা তো কেউ এদিকে মারাবে না দাদা। এই নাও, হুঁকোটা নাও। দিনু ভট্টাচ বসে পড়ে। গোবিন্দর এগিয়ে দেওয়া জ্বলন্ত হুকোটায় গোটা 2 টান দিয়ে বলল, আমি তো ছিলাম না ভায়া, তোমার বউ ঠাকুরানিকে আনতে গেছিলাম বাপের বাড়ি। তা বাবাজি কোথায়? শুনেছি নাকি মস্ত আয়োজন হচ্ছে। পথে আসতে আসতে ও গায়ের হাতে শুনে এলুম, খাইয়ে দাইয়ে ছেলে বুড়োর হাতে 16খানা করে লুচি, 4 জোড়া করে সন্দেশ হবে। তাই আমি গোবিন্দ গলা খাটো করে বলল, তাছাড়া হয়তো একখানা করে কাপড়ও দেবে। দাঁড়াও, এই যে রমেশ বাবাজি, এই তো এইদিকে দিনুদাকে বলছিল, এই তোমাদের 5 জনের বাপ মায়ের আশীর্বাদে জোগাড় সোগাড় একরকম করা তো যাচ্ছে, কিন্তু বেনি একেবারে উঠে পড়ে লেগেছে।
এই আমার কাছেই দুবার লোক পাঠিয়েছে। তা আমার কথাটা হয় ছেড়েই দিলে। রমেশের সঙ্গে আমার যেন নারীর টান রয়েছে গো। কিন্তু এই যে দিনুদা, ধর্মদাসদা, এরাই কি বাবাজি তোমাকে ফেলতে পারবেন? দিনুদা তো পর থেকে শুনতে পেয়ে একবারে ছুটে আসছে, আরে ও ষষ্ঠী চরণ, তামাক দে না রে। তা বাবা রমেশ, একবার এদিকে এসো দেখি, একখানি কথা বলে নি। নিভৃতে ডেকে নিয়ে গোবিন্দ ফিসফিস করে জিজ্ঞাসা করল, ভেতরে বুঝি ধর্মদাস কি নিয়ে এসছে? খবরদার এমন কাজটি করো না বাবা। বিটলে বামুন যতই ফসরাক, ধর্মদাস গিন্নির হাতে ভাড়ারে চাবি টাবি যেন দিও না বাবা, কিছুতেই দিও না। ঘি, ময়দা, তেল, নুন অর্ধেক সরিয়ে ফেলবে। তোমার ভাবনা কি বাবা? আমি গিয়ে তোমার মামিকে পাঠিয়ে দেবো, সে এসে ভাড়ারের ভাড় নেবে, তোমার এক গাছি কুটো পর্যন্ত লোকসান হবে নিকো। রমেশ ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে চুপ করে রইল। সে বাস্তবে কি অবাক হয়েছে, কারণ ধর্মদাস তার গৃহিণীকে রমেশের বাড়ির ভাড়ারের ভার নেবার জন্য পাঠিয়েছিল এবং সে কথা অতি গোপনে বলেছিল রমেশকে। কিন্তু কি আশ্চর্য, সে কথা গোবিন্দ গাঙ্গুলি আন্দাজ করল কিভাবে? এমন সময় খালি গায়ে থাকা ছেলে দুটো দিনুদার কাঁধের ওপর ঝুঁকে পড়ে বায়না জুড়ল, ও বাবা, বাবা সন্দেশ খাবো, সন্দেশ। দিনু একবার রমেশের দিকে একবার গোবিন্দর দিকে চেয়ে কাঠ হাসি হেসে বলল, সন্দেশ কোথায় পাবো রে বাবা? কেন, ওই যে হচ্ছে ওইখানে। বলতে বলতে ছেলেগুলো ওদিকের ময়রাদের দেখালো। এমন সময় আশেপাশের আরও কিছু বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে এলো। আমরাও দাদা মশাই, আমরাও মিষ্টি খাবো, মিষ্টি খাবো। বাচ্চারা বায়না করতে করতে ঘিরে ধরল বৃদ্ধ ধর্মদাসকে। রমেশ ব্যস্ত হয়ে এগিয়ে এলো। ও আচ্ছা জি মশাই, বিকেলবেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েছে, খেয়ে তো আসেনি। ও হে, ও কি নাম তোমার? এই নিয়ে এসো তো এই থালাটা এদিকে। ময়রা সন্দেশের থালা নিয়ে আসা মাত্র ছেলেরা ঝাঁপিয়ে পড়ল। মিষ্টি ভাগ করে দেবার অবকাশ অব্দি দিল না ছেলে বলে বলো। ছেলেদের খাওয়া দেখতে দেখতে দীননাথের শুক্র চোখ ভিজে উঠল। আহারে, মেয়েটাকে কি খুশি দেখাচ্ছে! শেষ কবে মেয়েটাকে ভালো কিছু খেতে দিতে পেরেছেন দিনু? উৎসাহ ভরে মেয়েকে তিনি জিজ্ঞেস করলেন, ওরে ও খেদি, সন্দেশ খানা কেমন হয়েছে বল দেখি? হ্যাঁ, খুব ভালো বাবা, খুব ভালো। মিষ্টির দলা চিবুতে চিবুতে আনন্দে মাথা নাড়ে খেদি। দিনু মৃদু হেসে ঘাড় নেড়ে বলে, তোদের আবার পছন্দ, ও মিষ্টি হলেই হলো। তা ও কারিগর, কড়াটা কিভাবে নামালে গো? কি বলো গোবিন্দ ভাইয়া, এখন একটু রোদ আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ময়রা কোনো দিকে না চেয়ে জবাব দেয়, আগে আছে বইছি, এখনো দেড় বেলা আছে, এখনো সন্ধ্যার নিকে তো। তবে কই দাও দেখি একটা গোবিন্দ ভাইয়াকে চেকে দেখুক কেমন কলকাতার কারিগর তোমরা। আপনিও চেকে দেখুন। আরে না না, আমাকে আবার কেন? আচ্ছা দেবে যখন দাও, তবে কেবল আধখানার বেশি একটু না। ওই ষষ্ঠী চরণ, এদিকে একটু জলান দেখি বাবা, জলান, হাতটা ধুয়ে ফেলি আগে। রমেশ ডেকে বলে দিল, ষষ্ঠী চরণ, বাড়ির ভেতর থেকে গোটা চারেক থালা নিয়ে আসিস। মনিবের আদেশ মতো ভিতর থেকে গোটা তিনেক রেকাবি ও জলের গেলাস নিয়ে এলো ষষ্ঠীচরণ। দেখতে দেখতে বিশাল থালার অর্ধেক মিষ্টি 3 ব্রাহ্মণ, ধর্মদাস, গোবিন্দ আর দীননাথের মিলিত প্রচেষ্টায় শেষ হয়ে গেল। বাহ বাহ, কলকাতার খাসা কারিগর বটে। বাহ, চা কি বলো ধর্মদাসদা? শুনছেন দ্য ওয়ান্ডারিং বুকশেলফের আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর গল্প ও উপন্যাস শুনতে আজই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।
আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি করব না, শোনা যাক আজকের গল্পের বাকি অংশটি। ধর্মদাস তার খাওয়া তখনও শেষ হয়নি। মুখের ভেতর 2-3 রকমের মিষ্টির টুকরো একসঙ্গে দলা পাকাচ্ছে। দীননাথ ব্রাহ্মণের প্রশ্নে তাই কেবল হ্যাঁ সূচক মাথা নাড়ালেন তিনি। গোবিন্দ বলে উঠল, হ্যাঁ, ওস্তাদি হাত বটে। এই বলে গোবিন্দ গাঙ্গুলি সকলের শেষে হাত ধোবার জন্য ওঠার উপক্রম করতেই ময়রা এসে সবিনয়ে অনুরোধ করল, যদি কষ্টই করলেন ঠাকুর মশাই, তবে মিহিদানাটা একটু পরখ করে দিন। মেয়েরা কই আলো দেখি বাপু, দেখি। মিহিদানা এলো এবং ফরাসি এতগুলো সন্দেশের পরে এই নতুন বস্তুটির সদ্ব্যবহার দেখে রমেশ নিঃশব্দে চেয়ে রইল। দীননাথ মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, ওরে খেদি, ধর দেখি মা এই দুটো মিহিদানা। আমি আর খেতে পারবো না গো বাবা। আরে পারবি পারবি, একটু জল খেয়ে গলাটা ভিজিনে দিকে, তারপর ঠিক পারবি। আরে না পারিস তো আঁচলে একটা গেরো দিয়ে রাখ, কাল সকালে খাস খনে। আচ্ছা খাওয়ালে বটে রমেশ বাজি, সব যেন অমৃত। তা বেশ মিষ্টি বুঝি এই 2 রকমই করেছ বাবাজি? রমেশকে বলতে হলো না, ময়রাই সোৎসাহে বলল, আগে না, রসগোল্লা, ক্ষীরমোহন। হ্যাঁ, ক্ষীরমোহন? কই সে তো বার করলে না বাপু? হ্যাঁ, বিস্ময়ে হাঁ হয়ে যাওয়া রমেশের মুখের দিকে চেয়ে থেকে দীননাথ বলল, খেয়েছিলুম বটে রাধানগরে ওই পোষেদের বাড়িতে, আজও যেন মুখে লেগে রয়েছে। বললে বিশ্বাস করবে না বাবাজি, ওই ক্ষীরমোহন খেতে আমি বড্ড ভালোবাসি গো। রমেশ ঘাড় নেড়ে খানিক হাসল। এতক্ষণ ধরে এত কিছু দেখে রমেশের এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যদিও রাখাল কি কাজে বাইরে যাচ্ছিল, রমেশ তাকে ডেকে বলল, ভেতরে বোধহয় আচার্য মশাই আছেন, একবার যা তো কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে দেখি। সন্ধ্যা পার হয়ে গেছে, তবুও ব্রাহ্মণেরা ক্ষীরমোহনের আশায় উৎসুক হয়ে বসে আছে। রাখাল ফিরে এসে বলল, আজ তো আর ভাড়ারের চাবি খোলা হবে না বাবু। রমেশ মনে মনে বিরক্ত হয়ে বলল, উফ, বলগে আমি আনতে বলেছি। গোবিন্দ গাঙ্গুলি রমেশের বিরক্তি লক্ষ্য করে চোখ পাকিয়ে বলল, দেখলে দিনুদা, ভৈরবের আক্কেল, এই যে দেখি মায়ের চেয়ে মাছির দরদ বেশি, সেই জন্যই আমি বলি। আচার্য মশাই কি করবেন? ও বাড়ি থেকে গিন্নিমা এসে ভাড়ার বন্ধ করেছেন যে। কে বড় গিন্নি? ধর্মদাস এবং গোবিন্দ উভয় চমকে উঠল। রমেশ সবিস্ময়ে জিজ্ঞাসা করল, কি বলি রাখাল, জ্যাঠাইমা এসেছেন? আগে হ্যাঁ, তিনি এসেই ছোট বড় 2 ভাড়ারই তালা বন্ধ করে ফেলেছেন। বিস্ময়ে আনন্দে রমেশ আর কোনো কথা না বলে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। জ্যাঠাইমা? ডাক শুনে বিশ্বেশ্বরী ভাঁড়ার ঘর থেকে বেরিয়ে এলেন। বেনির বয়সের সঙ্গে তুলনা করলে তার মায়ের বয়স 50-এর কম হওয়া উচিত নয়, কিন্তু দেখলে কিছুতেই 40-এর বেশি বলে মনে হয় না। রমেশ নির্নিমেষ চোখে চেয়ে রইল। গায়ের রং আজও সেই কাঁচা সোনার মতো। একদিন যে রূপের খ্যাতি এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজও সেই অনিন্দ সৌন্দর্য তার নিটোল পরিপূর্ণ দেহটিকে এক চুলও ছেড়ে যায়নি। মাথার চুলগুলো ছোট করে ছাঁটা, 2-1 গাছি চুলের কুঞ্চিত গুচ্ছ কপালের উপর এসে পড়েছে। চিবুক, কপাল, ওষ্ঠাধর, ললাট সবই যেন কোনো বড় শিল্পী বহু যত্ন করে এঁকেছে। সবচেয়ে আশ্চর্য তার চোখ দুটো। সেদিকে কিছুক্ষণ চেয়ে থাকলে সমস্ত অন্তঃকরণ যেন অজানা মোহে ডুবে যায়। এই জ্যাঠাইমা রমেশকে এবং বিশেষ করে তার পরলোকগতা মাকে একসময় বড় ভালোবাসতেন। তাদের অল্প বয়সকালে যখন ছেলেরা হয়নি, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকিয়ে বসে এই দুটি জায়ে যখন একসাথে চোখের জল ফেলতেন, তখনই এই স্নেহের সম্পর্কের শুরু।
তারপরে গৃহবিচ্ছেদ, মামলা মোকদ্দমা, হাঁড়ি আলাদা হওয়া, কত রকমের ঝড় ঝাপটা এই দুইটি সংসারের উপর দিয়ে বয়ে গেছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হয়েছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হতে পারেনি। বহু বছর পরে সেই ছোট বউয়ের ভাড়ার ঘরে ঢুকে তাঁরই হাতে সাজানো এই সমস্ত বহু পুরাতন হাঁড়ি কলসির দিকে চেয়ে জ্যাঠাইমার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। রমেশের ডাকে তিনি যখন চোখ মুছে বাইরে এলেন, তখন তার আরক্তসিক্ত চোখের দিকে চেয়ে রমেশ কিছুক্ষণের জন্য বিস্মিত হয়ে গেল। জ্যাঠাইমা তার টের পেলে। এই সদ্য পিতৃহীন রমেশের দিকে চোখ পড়তেই তার বুকের ভেতরটা হাহাকার করে উঠলেও তার লেশমাত্র তিনি বাইরে প্রকাশ পেতে দিলেন না, বরং একটুখানি হেসেই বললেন, চিনতে পারছিস রমেশ? জেঠাইমা, জবাব দিতে গিয়ে রমেশের ঠোঁট কেঁপে গেল। মা মারা গেলে যতদিন না সে মামার বাড়ি গিয়েছিল, ততদিন এই জ্যাঠাইমা তাকে বুকে করে আগলে রেখেছিলেন, কিছুতেই ছাড়তে চাননি। মনে পড়ল সেদিন ও বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নেই বলে দেখা পর্যন্ত করেন। তারপর রমাদের বাড়িতে যা হলো, রমেশ ভেবে নেয় এ গ্রামে তার আপনার বলতে আর কেউ নেই। বিশ্বেশ্বরী রমেশের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, ছি বাবা, এ সময় শক্ত হতে হয়। তার কণ্ঠস্বরে কোমলতার আভাস মাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলে নিল। যেখানে অভিমানের কোনো মর্যাদা নেই, সেখানে অভিমান প্রকাশ করে কি লাভ? রমেশ বলল, শক্ত আমি হয়েছি জেঠাইমা, তাই যা পারতুম নিজেই করলুম। কেন আবার তুমি এলে? তুই তো আমাকে ডেকে আনিসনি রমেশ, যে তোকে তার কৈফিয়ত দেব। তা শোন বলি, কাজকর্ম হবার আগে আমি আর ভাঁড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না। যাবার সময় ভাঁড়ারের চাবি তোর হাতে দিয়ে যাব, আবার কাল এসে তোর হাত থেকেই নেব, আর কারুর হাতে দিস নে যেন। তা হ্যাঁ রে, সেদিন তোর বরদার সঙ্গে দেখা হয়েছিল। প্রশ্ন শুনে রমেশ দ্বিধায় পড়ল। সে ঠিক বুঝতে পারল না জ্যাঠাইমা তার ছেলের ব্যবহারের কথা জানেন কিনা। তাই ইতস্তত করে বলল, আসলে পর্দা তখন তো বাড়ি ছিলেন না। প্রশ্ন করেই জ্যাঠাইমার মুখের ওপর একটা উদ্বেগের ছায়া দেখেছিল রমেশ। এখন তার এই উত্তরে জ্যাঠাইমার মুখে হাসি ফুটল। সস্নেহ অনুযোগের স্বরে বললেন, আমার কপাল। তা হ্যাঁ রে, দেখা হয়নি বলে আর যেতে নেই। আমি জানি রে, আমার ছেলে বেনি তোদের পছন্দ করে না, কিন্তু তোর কর্তব্য তো তুই করবি না কি? যা, একবার ভালো করে বল কি রমেশ, সে তো তোর ভাই, তার কাছে হেঁট হতে তোর কোনো লজ্জা নেই। তাছাড়া এটা মানুষের এমনই দুঃসময় বাবা, কোন লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নি তো লজ্জা নেই। লক্ষ্মী মানিক আমার, যা একবার, এখন বোধহয় সে বাড়িতেই আছে। রমেশ চুপ করে থাকে। জ্যাঠাইমার এই তাড়া দেবার কারণ কি সে বুঝল না। বিশ্বেশ্বরী আরো কাছে সরে এসে মৃদুস্বরে বললেন, আসুন বাবা, ওই বাইরে যারা বসে আছে তাদের আমি তোর থেকে ঢের বেশি চিনি। তাদের কথা একদম শুনিস নে বাবা। আয় আমার সঙ্গে, তোর বদ্দার কাছে একবার যাবি। চ। না জেঠিমা, সে হয় না। আর বাইরে যারা বসে আছেন, ওরা যাই হন, আমার কাছে সব থেকে বেশি আপনার। রমেশের কথা শুনে বিশ্বেশ্বরের মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, তবে তাই। আমার ছেলের কাছে যখন যাবি না, তখন আর সে নিয়ে কিছু কয়ে কি আর হবে? যাই হোক, তুই কিছু ভাবিস নি বাবা, কিছুই আটকাবে না।
আমি আবার খুব ভোরেই আসব। কই চল রে। নিজের খাস দাসীকে ডেকে নিয়ে বিশ্বেশ্বরী ধীর পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। রমেশ নিজ মুখে না বললেও বেনির সাথে যে তার ইতিমধ্যে দেখা হয়েছে তা তিনি বুঝলেন। এদিকে জ্যাঠাইমার যাবার পথের দিকে কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে রমেশ ম্লান মুখে যখন বেরিয়ে এলো, গোবিন্দ গাঙ্গুলি তখন ব্যগ্র হয়ে জিজ্ঞেস করল, বাবাজি, বড় গিন্নি এসছিলেন না? হ্যাঁ। শুনলাম ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন উনি। রমেশ হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। কি মনে করে যেন জ্যাঠাইমা যাবার সময় ভাঁড়ারের চাবি নিজেই নিয়ে গেলেন। গোবিন্দ বলল, দেখলে ধর্মদাসদা, যা বলেছি তাই। বলি মতলবটা বুঝলে বাবাজি? রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হল, কিন্তু নিজের নিরুপায় অবস্থার কথা ভেবে চুপ করে রইল। ওদিকে দিনু ভট্টাচ তখনও যায়নি। সে ব্রাহ্মণ বেচারা নিরীহভাবে বলে ফেলল, হে মতলব বোঝা কি এমন শক্ত গোবিন্দ ভায়া, তালা বন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভাড়ার কারু হাতে যত না পড়ে তার জন্য। এ সমস্তই তো জানে। বোঝো না সোজা না, তুমি কথা কাও কেন বলো তো? তুমি এসব ব্যাপারে কি বোঝো যে মানে করতে এসছো? গোবিন্দ গাঙ্গুলির ধমক খেয়ে দিনুর নির্বুদ্ধিতা যেন আরও বেড়ে গেল। আরে এত বোঝাবুঝি আছে তা কি শুনি? আর শুনছো না, গিন্নিমা স্বয়ং এসে ভাড়ার বন্ধ করে চাবি দিয়ে গেছেন, এতে কথা কইবে আবার কি? ঘরে যাও না ভট্টাচ, এই জন্য ছুটে এসেছিলে? সারা গোষ্ঠী মিলে খেলে বাঁধলে আর কেন? ক্ষীরমোহন পরশু খেও, আজ আর খেতে হবে নেখো। এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু ভট্টাচ লজ্জায় কুঁকড়ে গেল। রমেশ তার চেয়েও বেশি লজ্জিত হয়ে রেগে উঠল। গোবিন্দ আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু আচমকা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থেমে গেল। আপনার হলো কি গাঙ্গুলি মশাই? যাকে তাকে এমন খামোকা অপমান করছেন কেন? রমেশের মুখ থেকে এমন ভর্ৎসনা শুনে গোবিন্দ গাঙ্গুলি প্রথমটা হকচকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই কাঠ হাসি হেসে বলল, অপমান আবার কাকে করলুম বাবাজি? ওকেই জিজ্ঞেস করে দেখো না সত্যি কথাটি বলেছে কিনা। ও ডালে ডালে বেড়ায়, তো আমি পাতায় পাতায় ফিরি যে। দেখলে ধর্মদাসদা দিনে বামরার আসপর্দাটা? লোকটার নির্লজ্জতা আর স্পর্ধা দেখে রমেশ অবাক হয়ে গেল। অবশেষে দিনু ভট্টাচার্য কাঁচুমাচু মুখে বলল, না বাবা রমেশ, গোবিন্দ তো সত্যি কথাই বলেছে। আমি বড় গরিব বাবা, এ কথা সবাই জানে। ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করি আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলে পিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি। তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে একটু। তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। আমি তোমায় বলছি বাবা, আমরা আজ যে আঁশ মিটিয়ে খেয়ে গেল, তিনি ওপর থেকে দেখে খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। দিনুর শুকনো চোখ দুটো ধীরে ধীরে জলে ভিজে উঠল। রমেশ মুখ ফিরিয়ে দাঁড়ালো। দিনু তার ঘাড়ে মলিন শতচ্ছিন্ন চাদরটা দিয়ে চোখ মুছে ফেলে বলল, শুধু আমি নই বাবা, এদিকে আমার মতো দুঃখী গরিব যে যেখানে আছে তোমার বাবার কাছে হাত পেতে কেউ কখনো খালি ঝোলায় পেরেনি গো। সে কথা কে আর জানে না বলো? তারিণী যার ডান হাতের দান বাঁ হাতটাও টের পেত না। যাক, আর তোমাতে চালাতুর করবো না। নেমা খেয়েছি, ওঠ হারাথন চল বাবা, ঘরে যাই। আমরা আবার কাল সকালে আসবো। আর কি বলবো রমেশ, পাপের মতো হও, দীর্ঘজীবী হও, ভালো থাকো। রমেশ সজল চোখে ছুটে এলো দিনু ভট্টাচার্যের কাছে। ভট্টাচার্য মশাই, এই 2-3টে দিন আমার উপর একটু দয়া করবেন। আর একটি কথা বলতে সংকোচ হচ্ছে।
কিন্তু এই বাড়িতে হরিধনের মায়ের যদি পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করবো আমার। ভট্টাচার্য মশাই ব্যস্ত হয়ে নিজের দুই হাতের মধ্যে রমেশের দুই হাত চেপে ধরে কেঁদে ফেলল। আমি বড় দুঃখী বাবা রমেশ। আমাকে এমন করে বললে যে লজ্জায় মরে যাবো বাবা। চলো বাবা, আয় রেখে দিই। ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে বৃদ্ধ দিনু ধীরে ধীরে চলে গেল। রমেশ ফিরে এসে মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা মনে করে গাঙ্গুলি মশাইকে কিছু বলবার চেষ্টা করতেই সে থামিয়ে দিয়ে বলল, এ যে আমার নিজের কাজ রমেশ, তুমি না ডাকলেও যে আমাকে নিজে এসেই সমস্ত করতে হতো, তাই তো এসছি। ধর্মদাসদা আর আমি দুই ভাইয়ে তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা। ধর্মদাস এইমাত্র তামাক খেয়ে কাশছিল। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে কাশির দমকে চোখ মুখ রাঙা করে হাত ঘুরিয়ে বলল, বলি শোন রমেশ, আমরা বেনি ঘোষালে নই, আমাদের জন্মের ঠিক আছে। রমেশ চমকে উঠল। ধর্মদাসের কুৎসিত কথায় রমেশের কান লাল হয়ে উঠল, কিন্তু রাগ করল না। এই অল্প সময়ই সে বুঝেছিল গোবিন্দ ও ধর্মদাসের মতন লোকেরা শিক্ষা ও অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গর্হিত কথা যে উচ্চারণ করে সেটা তারা নিজেরাও জানেন না। জ্যাঠাইমা সস্নেহ অনুরোধে এবং তার ব্যথিত মুখ মনে করে রমেশ ভেতরে ভেতরে কষ্ট পেল। সকলে চলে গেল। সে বর্দার কাছে যাবার জন্য প্রস্তুত হল। বেনির চণ্ডী মণ্ডপের বাইরে যখন রমেশ এসে হাজির হল তখন রাত্রি 8টা। রমেশের মনের ভেতর যেন একটা লড়াই চলছে। ভেতর থেকে গোবিন্দ গাঙ্গুলির গলার আওয়াজ শোনা যাচ্ছে। রমেশ শুনতে পেল গোবিন্দ বলছে, আমি বাজি রেখে বলছি, এ যদি দুদিনে উচ্ছন্নে যায় তো আমার গোবিন্দ গাঙ্গুলি নাম তোমরা বদলে রেখো বেনি বাপু। ভাবি কাণ্ড কানা শুনলে তা তারিণী গসাল সিকি পয়সা রেখে মরেনি, তা তো জানি, তবে এত কেন? হাতে থাকে তো কর, না থাকে তো বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের ছাদ্য করে বাপু। আমি তোমাকে নিশ্চিত করে বলছি বেনি মাধব, এ ছোঁড়া নন্দীদের গদি থেকে অন্তত 3,000 টাকা দিনা করেছে। হ্যাঁ, বেনি উৎসাহ হয়ে বলল, তাহলে তো কথাটা বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুড়ো, কি? সবুর করো না বাপাজি, একবার ভালো করে ঢুকতেই দাও না, তারপরে না হয়। আরে পাইয়ে দাঁড়িয়ে কে? কি? আরে রমেশ বাবাজি, আমরা থাকতে এত রাত্রিরে তুমি কেন বাবা? রমেশ সে কথার জবাব না দিয়ে এগিয়ে এসে বলল, বর্দা, আপনার কাছে এলুম। বেনি থতমত খেয়ে প্রথমটায় জবাব দিতে পারল না। গোবিন্দই তড়িঘড়ি বলল, আসবে বই কি বাবা, 100 বার আসবে, এই তো তোমারই বাড়ি, আর বড় ভাই পিতৃতুল্য। তো এই বেনি বাবুকে বলতে এসেছি, বেনি বাবু তারিণীদার সঙ্গে মনোমালিন্য যাই হয়ে থাকুক, এসব আর এখন কেন? তোমরা দুই ভাই মিলে এখন এক হও, আমরা দেখে একটু চোখটা চুরোই। কি বড় হালদার মামা, ওকে দাঁড়িয়ে রইলে যে বাবা। আরে কে আছিস, একখানা কম্বলের আসন টাসন পেতে দে না রে। না বেনি বাবু, তুমি বড় ভাই, তুমি সব, তুমি আলাদা হয়ে থাকলে কিন্তু চলবে না। তাছাড়া বড় গিন্নি ঠাকুরুন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছে তখন তো বেনি বাবু তোমাকেও কি মা গিয়েছিলেন? কথাখানা শুনে বেনির চমকে ওঠাটা গোবিন্দকে মনে মনে খুশি করল, কিন্তু সে ভাব সে বাইরে প্রকাশ করল না। নিতান্ত ভালো মানুষের মতন ফলাও করে বলে চলল, হ্যাঁ তো তোমার মা তো গিয়েছিলেন, আর শুধু যাওয়াই বা বলি কেন বেনি বাবু, ভাড়া টাড়ার করা কর্ম সব কিছুই তো তিনিই করছেন।
আর তিনি না করলে করবেই বা কে, তাই না? সবাই চুপ। গোবিন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, গায়ের মধ্যে বড় গিন্নি ঠাকুরের মতো মানুষ কি আর আছে? না বেরি বাবু, এই সামনে বললে খোসামত করা হবে, কিন্তু যে যাই বল, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে একমাত্র তোমার মা। এমন মা কি আর কারোর হয়? গোবিন্দ গাঙ্গুলি থামল। বেনি অনেকক্ষণ চুপ করে থেকে অস্ফুটে বলল, আচ্ছা। শুধু আচ্ছা নয় বেনি বাবু, যেতে হবে, করতে হবে, সমস্ত ভাত এই তোমার ওপর। ভালো কথা, সবাই আপনারা তো উপস্থিত আছেন, নেমন্তন্নটা কিরকম করা হবে একটা পদ্ম করে ফেলা হোক নাকি? কি বলো রমেশ বাবাজি? ধর্মদাস দা, তুমি আর চুপ করে রইলে কেন? আরে কাকে বলতে হবে, কাকে বাদ দিতে হবে জানো তো সব। রমেশ উঠে দাঁড়িয়ে বলল, কর্তা, একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। মা যখন গেছেন তখন আর আমার যাওয়া না যাওয়ার বাকি। কি বলো গোবিন্দ খুড়ো? আসলে আপনাকে আমি জোর করতে চাই না পর্দা, যদি অসুবিধা না হয় একবার থেকে শুনে আসবেন একটু। বেনি চুপ করে রইল। গোবিন্দ কি একটা বলবার চেষ্টা করতেই রমেশ উঠে চলে গেল। গোবিন্দ তার যাবার পথের দিকে তাকিয়ে রমেশের চলে যাওয়া নিশ্চিত বুঝে ফিসফিস করে বলল, দেখলে বেনি বাবু, কথার ভাবখানা কেমন দেখলে? বেনি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল, তাই কোনো উত্তর দিল না। পথে চলতে চলতে গোবিন্দর কথাগুলো মনে করে রমেশের সমস্ত মন ঘৃণায় ভরে উঠল। সে অর্ধেক পথ গিয়ে আবার ফিরে এসে বেনি ঘোষালের বাড়িতে এলো। চণ্ডী মণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহল চরমে উঠেছে। রমেশের সেসব শোনার কোনো ইচ্ছে হল না। সোজা ভেতরে গিয়ে রমেশ ডাকল, জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী নিজের ঘরের সামনের বারান্দায় অন্ধকারে চুপ করে বসেছিলেন। এত রাতে রমেশের গলা শুনে অবাক হলেন। রমেশ, কি ব্যাপার রে এখন যে? একটু দাঁড়া বাবা, একটা আলো আনতে বলে দি। আলোয় কাজ নেই জ্যাঠাইমা, তুমি উঠো না। রমেশ অন্ধকারেই একপাশে বসে পড়ল। জ্যাঠাইমা জিজ্ঞেস করলেন, বলি না তো এত রাত্রিরে যে? এখনো তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। মুশকিলে ফেললি যে বাবা। তা এরা কি বলেন? গোবিন্দ গাঙ্গুলি, চাটুর্য মশাই? জানি না জ্যাঠাইমা, আর জানতেও চাই না। তুমি যা বলবে তাই হবে। রমেশের কথার ভাবে বিশ্বেশ্বরী মনে মনে অবাক হয়ে বলল, কিন্তু তখন যে বললি রমেশ, এরাই তো সবচেয়ে আপনার। তা যাই হোক, আমার মেয়ে মানুষের কথায় কি হবে বাবা? আর এই গাই কেন বলি, সব গাই হেরোর সঙ্গে খায় না তো তার সঙ্গে কথা কয় না। একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না। কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়, এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই বাবা। আচ্ছা, কেন এরকম হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা, যদি থাকি সেখানে আপনি সব জানতে পারবে। কেউ কেউ সত্যি সত্যি দোষী অপরাধী, তো কেউ আবার কিছু না করেই দোষের ভাগী। তাছাড়া মামলা মোকদ্দমা, মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি। আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম রমেশ, তাহলে এত উদ্যোগ আয়োজন কিছুতেই করতে দিতুম নি। কি যে হবে সেদিন, তাই শুধু ভাবছি আমি। কিন্তু আমার সঙ্গে তো এদের কারোর কোনো যোগ নেই। আমি তো একরকম বিদেশি বললেই চলে। তাই বলি জ্যাঠাইমা, আমি সব দলাদলির কোনো বিচারই করব না।
ব্রাহ্মণ শূদ্র সবাইকে নিমন্ত্রণ করে আসবো, কিন্তু তোমার হুকুম ছাড়া তা পারিনি। তুমি যদি হুকুম দাও জ্যাঠাইমা। তোর কথা সত্যি তা আমি জানি বাবা, তবু এইরকম হুকুম যে আমি দিতে পারিনি রমেশ, তাতে যে ভারী গোল বাঁধবে। এ তো কেবল সত্যি মিথ্যের কথা নয় বাবা। সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি ডেকে আনা যায় না। সমাজ যাই হোক, যেমনই হোক, তাকে তো মানতে হবে। জানি জ্যাঠাইমা, হেগায় সমাজ বলতে ওই ধর্মদাস গোবিন্দ, হেরা তো এরাই যদি সমাজের মাথা হয়, তবে আমি বলি এমন সমাজ চুলোয় যাক। জ্যাঠাইমা রমেশের উত্তেজনা লক্ষ্য করলেন। রমেশের কণ্ঠে যে ঘৃণা ফুটে উঠেছে সেটাও তার নজর এড়াল না। তবুও তিনি সহজ ও শান্ত কণ্ঠে বললেন, শুধু এরা নয় রমেশ, তোমার বরদা বেনিও সমাজের একজন কর্তা। রমেশ চুপ করে রইল। বিশ্বেশ্বরী আবারও বললেন, তাই আমি বলি, এদের মত নিয়ে কাজ করো গে রমেশ। সবে মাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরোধিতা করাটা ঠিক হবে না বাবা। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করে যে এরকম উপদেশ দিলেন, তীব্র উত্তেজনার মুখে রমেশ তা ভেবে দেখল না। বলল, তুমি নিজেই মাত্র বললে জ্যাঠাইমা, নানান কারণে এখানে দলাদলি সৃষ্টি হয়। বোধহয় ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন কারো সত্যি মিথ্যা দোষ অপরাধের কথা জানি না, তখন বেছে বেছে কোনো লোককে বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায় হবে। ওরে পাগলা, আমি তোর গুরুজন, মায়ের মতো। আমার কথাটা না শোনাও তো তোর অন্যায় বাছা। কি করবো জ্যাঠাইমা, আমি তো স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব। রমেশের জেদ দেখে বিশ্বেশ্বরী অপ্রসন্ন হলেন। কিছুটা বিরক্ত হয়েই বললেন, তাহলে আমার হুকুম নিতে আসাটা তো তোমার শুধু একটা ছলনা রমেশ। জ্যাঠাইমা, তুমি তুমি রাগ করো না। আমি ভেবেছিলাম যা অন্যায় নয়, আমি যদি সে কাজ করি তুমি তুমি খুশি মনে তাতে আমাকে আশীর্বাদ করবে। আর তাই কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ, যে আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। কথাটা রমেশকে আঘাত করল। মুখে সে যাই বলুক, তার মনে প্রাণে কিভাবে এই জ্যাঠাইমা জুড়ে আছে তা শুধু সেই জানে। মনে মনে জ্যাঠাইমার কাছ থেকে সে নিজের সন্তানের সমান অধিকার দাবি করে, কিন্তু এই মুহূর্তে সে বুঝে গেল বিশ্বেশ্বরী রমেশের থেকে নিজের সন্তানকেই অনেক উপরে স্থান দিয়ে রেখেছে। কিছুক্ষণ চুপ করে থেকে কতকটা চাপা অভিমানের সুরে রমেশ বলল, কাল পর্যন্ত তাই জানতাম জ্যাঠাইমা, তাই তোমাকে তখন বলেছিলাম যা পারি আমি একলা করি, তুমি এসো না। তোমাকে ডাকবার সাহস আমার হয়নি। রমেশের এই অভিমান জ্যাঠাইমার অগোচর রইল না, কিন্তু তিনি আর জবাব দিলেন না। অন্ধকারে চুপ করে বসে রইলেন। খানিক পরে রমেশ চলে যাবার উদ্যোগ করতে তিনি বললেন, একটু দাঁড়াও বাছা, তোমার ভাঁড়ার ঘরের চাবিটা এনে দি। ভিতর থেকে চাবি এনে রমেশের পায়ের কাছে ফেলে দিলেন বিশ্বেশ্বরী। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলে চাবিটা তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। মাত্র ঘন্টা কয়েক আগেই সে মনে মনে ভাবছিল জ্যাঠাইমা থাকতে তার কোনো ভয় নেই, কিন্তু তারপরে একটা রাতও কাটল না সে উপলব্ধি করল তার কেউ নেই, জ্যাঠাইমাও না।
শুনলেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ প্রথম পর্ব। আজ এখানেই থামছে কুয়াপুরের এই অশান্ত কাহিনী, কিন্তু ঝড় যে এখন ওঠেনি। শ্রাদ্ধের দিন কি ভাঙবে সমাজের দেওয়াল, নাকি জ্বলবে আরো বড় কোনো আগুন? রমেশের সিদ্ধান্ত কি বদলে দেবে সবকিছু? জানতে হলে শুনতেই হবে পল্লী সমাজের আগামী পর্ব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।